সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনার সময় পেশ করেছি, যা মহামান্য রাষ্ট্রপতি শুনে চমৎকৃত হয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন। আলোচনার শেষে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের কাছে ব্লকচেন টেকনোলজি ও ভোটিং প্রস্তাবনার কথা আমি তুলে ধরি। ফলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কভারেজের মাধ্যমে দেশবাসীর কাছে তা পৌঁছে যায়। প্রযুক্তি নিরপেক্ষ হতে পারে, যেই সব প্রযুক্তি হ্যাকেবল সেটা নিরপেক্ষ হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি নিরপেক্ষ হতে পারে না। প্রকাশ করতে পারুক আর প্রকাশ করতে নাই পারুক, যেহেতু সবাই ভোট প্রদান করেন এবং কোনো না কোনো রাজনৈতিক দলকে তারা ভোট দেন, তাই এটা স্পষ্ট তারা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে রাজনীতি মন এবং মননে ধারণ করে। 2 নম্বর, নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সদস্য ভোটারদের নাম, আইডি কার্ড এবং স্ব দলের সমর্থক ভোটারদের ভোটারের নাম, আইডি কার্ড, স্বাক্ষর এবং ছবিযুক্ত ডাটাবেস তৈরি করতে হবে। এই ডাটাবেস নির্বাচন কমিশনে জমা দিতে হবে। তাহলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর যে সংরক্ষিত ভোট আছে তার প্রমাণ নির্বাচনের পূর্বেই নির্বাচন কমিশন অবগত থাকবে। এরপর নির্বাচন কমিশন এই ডাটাবেজ একটি অ্যাপের মাধ্যমে দেশবাসীর কাছে উন্মুক্ত করে দেবেন। এতে করে ভোট গণনা এবং ফলাফলের সাথে রাজনৈতিক দলগুলোর ভোট প্রদান সংখ্যা এবং ফলাফলের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হতে পারে। নির্বাচন কমিশন আইন হচ্ছে, যা আমাদের জন্য আশাব্যঞ্জক, কিন্তু এর ধারা উপধারাগুলি কি হবে? সম্ভব হলে তা মহামান্য রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশগ্রহণকারী স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক দলগুলির কাছে প্রেরণ করা হোক, যাতে জাকের পার্টি সহ উল্লেখিত নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যারা আলোচনা অংশগ্রহণকারী তাদের মতামত লিখিতভাবে সরকারকে অবহিত করতে পারেন। তাহলে স্বাধীনতার সপক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আশ্বস্ত থাকবেন এবং তাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে এবং এতে একতার পাদপীঠ সুদৃঢ় হবে। 4, প্রাদেশিক সরকার অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠন করার দাবি। সুষম বন্টন নিশ্চিতের লক্ষ্যে কি করে আমরা গরিব মেহনতি মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে পারি? বাংলাদেশের ল্যান্ড সাইজ ছোট হতে পারে, কিন্তু এক একটি জেলা একটি ইউরোপীয় রাষ্ট্রের সমান। আমাদের 6 লক্ষ কোটি টাকার বাজেট যদি সমানভাবে ভাগ করা যায়, তাহলে প্রতিটি জেলা বছরে 10,000 কোটি টাকা এবং 5 বছর মেয়াদে 50,000 কোটি টাকা পায়। গুণগত ব্যয় এবং সুষম বন্টন নিশ্চিত করা গেলে আমরা দারিদ্র্যকে পরাজিত করতে পারতাম। জাতির জনক জেলা পর্যায়ে গভর্নর নিয়োগ করার প্রস্তুতি নিয়েছিলেন, যাতে করে পিছিয়ে পড়া মানুষগুলোকে মূল অর্থনৈতিক স্রোতধারায় অন্তর্ভুক্ত করা যায়। 5, মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি আমানতকারীর আমানতের সাইলেন্ট কিলার। প্রতি বছর দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়ছে, আজকে 10 লক্ষ টাকা 10 বছর পরে তার বাজার মূল্য হবে 4 লক্ষ টাকা। অর্থাৎ এখানে পরিষ্কার দেখা যায় যে সঞ্চয়ের মূল্য থাকছে না। সঞ্চয়কারীর অর্থকে গুণগত খাতে বিনিয়োগ করার আহ্বান। ঢাকা স্টক এক্সচেঞ্জের উপর সাধারণ জনগণের রাস্তা ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি, যাতে অতীতের ন্যায় পাম্প অ্যান্ড ডাম্প চর্চা বন্ধ হয়। সঞ্চয়কারী সঞ্চয়কে ব্যবহার করে বিনিয়োগের খাত আরো ব্যাপকভাবে সৃষ্টি হতে পারে। মাথাপিছু আয়ের গড় হিসেবে কারো বার্ষিক আয় 10 কোটি টাকা, এটা 6 নম্বর। মাথাপিছু আয়ের গড় হিসাব, কারো বার্ষিক আয় 10 কোটি টাকা, কারো 1 লাখ টাকা। কিন্তু আয়ের গড়ে বললাম 5 কোটি টাকা। গড়ের হিসাব এখানে দেখলে আসল চিত্র বোঝা যায় না।
তাই টার্গেট ধনীকে গরিব বানানো নয়, টার্গেট হবে পিছিয়ে পড়া মানুষগুলোকে কি করে আমরা উন্নত জীবন দিতে পারি এবং তাদেরকে ধনী করে আনতে পারি। 7 নম্বর, পেনশন ফান্ড গঠনের দাবি। এখনো বাংলাদেশে একটি কার্যকরী পেনশন ফান্ড গঠিত হয়নি। সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম এখনো প্রতিষ্ঠিত হয়নি, এটা প্রতিষ্ঠিত করা প্রয়োজন এবং সে বিষয়ে আমি আহ্বান জানাবো যে পেনশন ফান্ড এবং সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যাদের বয়স বাড়ছে তাদের বৃদ্ধ অবস্থায় কি করে আত্মসম্মান বোধ সংরক্ষণ করে অর্থনৈতিক এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় সেদিকে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। নরওয়েন ওয়েলথ ফান্ড অর্থাৎ বাজারে বিনিয়োগ করে রেখেছে, নরওয়েন যে ওয়েলথ ফান্ড তারা আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করে রেখেছে। অ্যাপেলের শেয়ার যেটা কিনেছিল তার মূল্য এখন 500 গুণ অর্থাৎ 5% বেড়েছে। তেমনি করে করদাতার এবং রাষ্ট্রীয় আয় যদি আমরা ঊর্ধ্বমুখী খাতে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগ করতে পারি বায়োটেকনোলজি, মেটাভার্সের নতুন প্রযুক্তিতে, তাহলে এর রিটার্ন 10 গুণ বাড়ার সম্ভাবনা আছে। 8 নম্বর, বর্তমানে দেশে মোট জনসংখ্যা 80% 35 বছরের নিচে। এই বিপুল সংখ্যক যুবকদের বেকারত্ব দূরীকরণ এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই অবস্থা মোকাবেলায় স্টার্ট আপ উদ্যোক্তাদের বিকাশ এবং প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সরকারের প্রতি স্টার্ট আপ ইকুইটি ফান্ড গঠন করার আহ্বান জানাচ্ছি। এই তহবিল থেকে স্টার্ট আপ উদ্যোক্তারা যাতে সহজেই পর্যাপ্ত তহবিল নিতে পারে এবং নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ধন্যবাদ সবাইকে। আপনাদের উন্মুক্ত প্রশ্নে আমন্ত্রণ, প্রশ্ন থাকলে করতে পারেন। যিনি প্রশ্ন করবেন পরিচয় এবং আপনার প্রতিষ্ঠানের নাম বলবেন প্লিজ। ধন্যবাদ। কেউ কিছু জিজ্ঞেস করবেন? আমি ইসমাইল সরদার এসএ টেলিভিশনে আছি। আপনার মাইক আছে? আমি ইসমাইল সরদার এসএ টেলিভিশনে আছি। তো আমার যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে ইভিএম যে পদ্ধতিটা আছে এটা আপনি কি সাপোর্ট করেন? আপনারা যে পদ্ধতিটা বললাম যে কোনো মানে ব্লকচেইন ছাড়া কোনো পদ্ধতি এখন পর্যন্ত এমন ভাবে প্রমাণিত হয়নি যেটা হ্যাক করা যায় না। সেজন্য বলেছি যে ইভিএম পদ্ধতি একটা উদ্যোগ, এটা আমরা সাধুবাদ জানাই, কিন্তু এটার আরো বেশি উন্নত সংস্করণ আনার ক্ষেত্রে তো কোনো বাধা নেই। যেই পদ্ধতিটার মধ্যে দিয়ে কোন ধরনের সন্দেহের উদ্রেক হবে না কারো, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরকম একটি প্রযুক্তি আমরা জানতে পারি, তাহলে আমাদের ভোট প্রদান এবং ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে জনগণের আস্থা আরো অনেক অনেক বেশি বাড়তে পারে। ইভিএম অবশ্যই একটি উদ্যোগ, এটা নতুন ধরনের উদ্যোগ, কিন্তু এর চেয়ে অনেক অনেক গুণ বেশি আনহ্যাকেবল আপনার রয়ে গেছে, যেটা সিস্টেম রয়ে গেছে বা প্রযুক্তি রয়ে গেছে, যার মাধ্যমে আমরা আমাদের ভোটকে বা ভোট প্রদানকে বা নির্বাচনকে আমরা বিতর্ক মুক্ত রাখতে পারি এবং সর্বজনগ্রহণযোগ্য করতে পারি। জাকের পার্টি কি আগামীতে কি এককভাবে নির্বাচন করবে নাকি কোন দলের সাথে সংযুক্ত হয়ে ঐক্য করে তারপর নির্বাচন? সেটা সময় কথা বলবে, কারণ এখনো পর্যন্ত এই পর্যন্ত আমরা যা নির্বাচন করেছি এককভাবে করেছি। এবারও ইউনিয়ন কাউন্সিল আমরা এককভাবে সব জায়গায় প্রার্থী দিয়েছি। আমাদের প্রার্থীরা ভালো ভোট পেয়েছেন, অনেকে যে জয়লাভ করেছেন।
অনেকে জয়লাভ করেছে, সেই তথ্যপত্র আপনাদের কাছে আবার উপস্থাপন করবো আবার সংবাদ সম্মেলন ডেকে আশা পোষণ করছি। ধন্যবাদ। ভাই মাইকটা দিকে দিন। জি আসসালামু আলাইকুম, আমার নাম মনির হোসেন, আমি এটিএন মালা থেকে আসছি। তো আমার যেটা জানার বিষয় যে আপনাদের যে জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে আপনারা রাজপথে কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, তো এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আপনাদের কর্ম পরিকল্পনা কি? আপনাদের যে দলীয় যে মনোবল বা আপনারা কিভাবে কাজ করবেন সেই পরিকল্পনা যদি সম্পর্কে বলছেন। মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন এবং নির্বাচিত হওয়া, সরকার গঠন করা বা বিরোধী দলে যাওয়া বা সংসদ আসন পাওয়া, যে বিষয়গুলো সার্বিক বিষয়গুলো জনগণ অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল, গণতন্ত্রের এই কনসেপ্টের উপরে এই ধারণা এস্টাবলিশ ইন্টারন্যাশনাল এস্টাবলিশ যে ধারণা আছে সেটার উপর ভিত্তি করে একটি বিষয় স্পষ্ট, সেটা হচ্ছে দেশের উন্নয়ন। দেশের উন্নয়নের জন্য, দেশকে স্থিতিশীল রাখার জন্য, দেশের বৃহত্তর স্বার্থে যা কিছু করণীয় তা আমরা করেছি এবং তা আমরা ভবিষ্যতে করব। সেক্ষেত্রে রাজনীতির আমাদের মেরুকরণ এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান, বিশেষ করে স্বাধীনতা সপক্ষ শক্তিগুলো একত্রিত থাকুক, ঐক্যবদ্ধ থাকুক এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা ভবিষ্যতে রাজনৈতিক এবং নির্বাচনের সিদ্ধান্তগুলি গ্রহণ করি, নির্বাচনের অংশগ্রহণের কর্মকৌশল আমরা গ্রহণ করি, সে বিষয়টা আমরা মাথায় রেখে অগ্রসর হচ্ছি। মূল আমাদের প্রতিপাদ্য হচ্ছে দেশের উন্নয়ন। কারণ আপনারা জানেন আমাদের দেশটা ছোট আকারে, ছোট, কিন্তু জনসংখ্যা সরকারিভাবে 16 কোটির উপরে এবং বেসরকারিভাবে 18 কোটির উপরে। এই জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে বেড়ে 33 কোটি হতে বা 36 কোটি হতে বেশি দিন সময় লাগবে না। সে বিষয়গুলো কিন্তু আমাদের মনে থাকা উচিত এবং সেইভাবে একটা লং রান মাস্টার প্ল্যান আমাদের হাতে থাকা উচিত। সেই ধরনের পরিস্থিতিতে আমরা কিভাবে সামাল দেব, বেকারত্বের অবসান কিভাবে দূর করবো, অর্থনৈতিক সাম্প্রতা কিভাবে ধরে রাখবো, উন্নয়নের গতিধারা কিভাবে চলমান রাখবো, এই বিষয়গুলি এখন প্রতিপাদ্য করে আমাদের সবাইকে, বিশেষ করে স্বাধীনতার সপক্ষ সকল শক্তিকে একত্রিত হয়ে দেশকে রক্ষা করতে হবে, যা থেকে বাঁচাতে হবে। এখন নির্বাচিত হলাম, নির্বাচিত হয়ে সরকার গঠন করলাম বা গণতান্ত্রিক আপেক্ষিক চর্চা হলো, আমরা আনন্দ লাভ করলাম। এর চেয়ে বেশি মূল্যবান হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নতি নিশ্চয়তা এবং বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ উন্নয়নের নিশ্চয়তাকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা। জি ভাইয়া বলুন। আমি হচ্ছি মাহমুদুল হাসান নাজিম, কাজ করি ডিবিসি নিউজে। কোথায়? ডিবিসি নিউজ। তো আপনারা যে গত সপ্তাহে আপনারা রাষ্ট্রপতির সাথে যে সংলাপ করেছেন, সেখানে সার্চ কমিটির প্রস্তাব করেছেন এবং ব্লক চেঞ্জ টেকনোলজি, সরকার যদি দলীয় সরকারের অধীনে আপনার যে ব্লক চেঞ্জ টেকনোলজি অথবা ইভিএম, এটাকে আসলে বিতর্ক মুক্ত থাকবে কি থাকবে না। আর সরকার যদি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, যদি সরকার বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচনে যায়,
আপনারা কি সরকারের সঙ্গে থাকবেন, নাকি প্রধান যে রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত যে রূপরেখা তত্ত্বাবধায়ক সরকার হোক আর নির্বাচনকালীন সরকার হোক, ওই সরকারের অধীনে থাকবেন নাকি বর্তমান সরকারের সাথে থাকবেন? আর যেহেতু আমরা প্রস্তাব দিয়েছি নির্বাচন কমিশন আইন বা নির্বাচন কমিশন যে জটিলতাটা, এটা নিয়ে আপনাদের স্পষ্ট একটু জানতে চাচ্ছি। উন্নয়ন অগ্রগতি যে কোনো সরকার থাকবে, সেখানে মূল ফোকাসটা হচ্ছে যে কমিশন আর যে দলীয় সরকার অধীনে থাকলে ব্লক চেঞ্জ টেকনোলজি যেটার কথা বলছেন বা ইভিএম, ওই সরকারের অধীনে থাকলে এটা মানে মুক্ত থাকবে কিনা? ইভিএম পদ্ধতিটা এখন পর্যন্ত কোশ্চেনেবল, এটার স্বচ্ছতা এবং এটার যে টেকনোলজিক্যাল নো হাউ, এটার উপরে এখনো পর্যন্ত পূর্ণ আস্থা সকলে স্থাপিত হয়নি। যেহেতু নন হ্যাকেবল একটি প্রযুক্তি আছে পৃথিবীতে সবচেয়ে নির্ভরযোগ্য এবং সর্বাধুনিক প্রযুক্তি, যেটা আমেরিকাতে ব্যবহৃত হচ্ছে, উন্নত রাষ্ট্রগুলোতে ব্যবহৃত হচ্ছে। অতএব আমরা আরো বেশি ভালোর দিকে কেন যাব না? যেখানে সরকারের হাত থাকবে না, ইলেকশন কমিশনের হাত থাকবে না, সেখানে মেশিন কথা বলবে এবং that will be totally unhackable, and that is totally unhackable yet. এখনো পর্যন্ত এটা আনহ্যাকেবল আছে এবং প্রমাণিত সত্য। অতএব আমরা ইভিএম পদ্ধতিকে এবং এর প্রবর্তনকে আমরা উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু এটা নন হ্যাকেবল করতেই হবে। কারণ এটা ইভিএম পদ্ধতি নিয়েও অনেক কথা হচ্ছে, এখন ইভিএম পদ্ধতি স্বচ্ছতা নিয়েও কথা হচ্ছে। যদি নন হ্যাকেবল, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল, এস্টাবলিশড নন হ্যাকেবল প্রযুক্তির ব্যবহারে নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাওয়া যায়, যেখানে সরকার যেই থাকুক অথবা নির্বাচন কমিশনে যারাই থাকুন, তেনাদের কিছুই করার থাকে না, এখানে মেশিন কাজ করবে। তাহলে ই ভোটিং হবে ঘরে বসে, তাহলে করে কিন্তু বিষয়টা অনেকখানি জনগণের কাছে, জনগণের আস্থায় চলে আসবে এবং জনগণ এটাকে স্বাগত জানাবে এবং এর উপর আস্থাশীল থাকবে এবং এটা নিয়ে কোন রাজনৈতিক দল প্রশ্ন করতে পারবে না। আমাদের দেশে সাধারণত ট্রেন্ড হচ্ছে যারা বিজয় লাভ করে এবং যারা বিজয়ী এবং বিজিত, সবসময় পরাজিত দলগুলো নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ বলেন প্রকাশ্যে, কেউ বলে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে। তো এই সমস্ত বিষয়াবলী এবং এটা নিয়ে বিরাট ধরনের ঝগড়াঝাটি, অস্থিতিশীলতা, হানাহানি, মারামারি ঘটনা আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা এটার অবসান চাই এবং সেটা প্রযুক্তি ছাড়া সম্ভব নয়। আজকে অত্যাধুনিক সভ্যতার এই অত্যাধুনিক উন্নতির যুগে আমরা যে সমস্ত টেকনোলজি বের হয়েছে পৃথিবীতে, সেগুলোর সবচেয়ে উন্নত সংস্করণ কেন বাংলাদেশে আনবো না? যেহেতু বর্তমান সরকারের উদ্যোগে ডিজিটালাইজেশন সাফল্যের দিকে গিয়েছে এবং এটা প্রমাণিত এবং তারা প্রমাণ করেছে যে এটা সফলতা কি হতে পারে। ভবিষ্যতে সাফল্য আরো বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই আমি বলবো যে এই প্রযুক্তি ব্যবহার করা হোক এবং ই ভোটিং এর ব্যবস্থা করা হোক, যাতে করে প্রযুক্তির মাধ্যমে নির্বাচন হয়ে যায় এবং হানাহানি, মারামারি, ভোট কেন্দ্রে ভোট কেন্দ্র দখলের প্রয়াস, এগুলো যাতে বন্ধ হয়। এটাই হচ্ছে আমাদের কথা। দ্বিতীয় কথা হলো যে নির্বাচনে আমরা কোন দলের সাথে থাকবো। আমাদের কথা একদম স্পষ্ট করে বলে দিয়েছি। আমি যে 9টি সমাবেশ করে আসলাম, ইসলামী সম্মেলন, আমি যে 9টি ইসলামী সম্মেলন ছিল যে যদি সরকার তার জায়গায় অনড় থাকে, কমিশন যে পদ্ধতিতে এখন আছে সেই পদ্ধতিতে কি আপনারা নির্বাচন সরকারের সঙ্গে যাবেন কিনা? এটা তো অবশ্যই, যদি কমিশন যদি অটল থাকে, এই পদ্ধতিতে তারা বহাল থাকে। আমরা যেটা প্রস্তাব করেছিলাম যে সব দলকে নিয়ে যারা আলোচনা অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে একটি সার্চ কমিটি করা হোক। যেহেতু বিষয়টা নির্বাচনের সাথে সম্পৃক্ত, জনগণের সাথে সম্পৃক্ত, ভোটের সাথে সম্পৃক্ত, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে সার্চ কমিটি করা হোক। এখান থেকে প্রস্তাবনা আসুক।
সেই প্রস্তাবটা যদি গ্রহণযোগ্য হয় তো ভালো, গ্রহণযোগ্য না হলে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে করতে না পারলে মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের বিধান মোতাবেক তিনি নির্বাচন কমিশন গঠন করবেন, এটাই স্বাভাবিক। এবং সেটা যদি হয় নির্বাচন কমিশন গঠন হবে, কারণ দেশ তো বসে থাকতে পারে না। নির্বাচন কমিশন গঠন হবে এবং আমাদেরকে নির্বাচনে যেতে হবে, আমরা নির্বাচন থেকে দূরে থাকবো না। এবং আমরা মনে করি যে কোন একটা বিশেষ দলের দাবির মুখে বারবার আমরা দেখেছি যে হানাহানি মারামারির মাধ্যমে এবং প্রেশার ক্রিয়েশনের মাধ্যমে যে ইয়েটা হয় আপনার যে সংবিধান সংশোধন করা হয় বারবার, এটা যেরকম দৃষ্টিকটু তেমনি ভাবে আন্তর্জাতিক ভাবে আমাদের সুনাম ক্ষুণ্ণকারী একটি পদক্ষেপ বটে। অতএব সরকারের অধীনে ইলেকশন কমিশন গঠিত হোক এবং ইলেকশন কমিশন স্বচ্ছতার ভিত্তিতে গঠিত হোক। আমাদের প্রস্তাবনার ভিত্তিতে আমরা যেসব প্রস্তাব করেছি সেই প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠন করলে কিছুটা বিতর্কের ঊর্ধ্বে আমরা উঠতে পারি, সেই প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হোক এবং সরকারের অধীনে থেকেই নির্বাচন হোক। সারা পৃথিবীতে তাই হচ্ছে, সরকারের অধীনে থেকে নির্বাচন। বারবার সেখানে সংবিধান সংশোধন করা হয় না, কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে। কোন ব্যক্তি বিশেষের জন্য সংবিধান সংশোধন করা হয়েছে, কোন এক ব্যক্তি বিশেষের স্বার্থ সংরক্ষণের জন্য সংবিধান সংশোধন করা হয়। সংবিধান তো একটা এত হাসি খেলার বিষয় নয়, হাসি তামাশার বিষয় নেই। সংবিধান হচ্ছে রাষ্ট্রের রক্ষা কবচ। অতএব এখানে আমি পরিষ্কারভাবে বলি যে চলমান ধারাবাহিকতা অব্যাহত থাকবে, উন্নয়নের চলমান ধারা অব্যাহত থাকুক। সরকারের সাফল্যকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো এবং নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, সে যে আঙ্গিকেই হোক না কেন। তবে প্রস্তাবনা থাকবে যাতে বিতর্কের ঊর্ধ্বে নির্বাচনটা হয় এবং সেজন্য প্রযুক্তির সর্বোচ্চ যে কি বলে এটা না, প্রযুক্তির যে সর্বোচ্চ সংস্করণ সেটার ব্যবহারের মাধ্যমে সেটার উপর গুরুত্ব দিচ্ছি বেশি। সেটা ইমিডিয়েটলি সেটা নিয়ে আসা যায়, এটা অসম্ভব কিছুটা। এক সময় আপনার 100 মাইল বা 1000 মাইল পাড়ি দিতে 6 মাস সময় লাগতো, এখন 2 ঘন্টা সময় লাগে। দিস ইজ প্রযুক্তি। তো প্রযুক্তির যুগে এখন যে সমস্ত টেকনোলজিক্যাল know-how এর মাধ্যমে যেসব বিষয়, যেসব যন্ত্রপাতি বের হয়েছে যেটা আনহ্যাকেবল সেটা নিয়ে আসা হোক। যেমন স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের অনেক দুর্বলতা ছিল এবং এই করোনার মধ্যে সেই দুর্বলতাগুলি অনেকখানি কাটিয়ে ওঠা গেছে প্রযুক্তি দ্রুত আনয়নের মধ্য দিয়ে আমরা অনেক কিছু সেখানে কভার আপ করতে পেরেছি। ভবিষ্যৎ আরো বেশি কভার আপ হবে, আমাদের জ্ঞান ধ্যান সবকিছু আরো বেশি পরিষ্কার হবে, আমাদের কর্মধারা আরো দ্রুতায়িত হবে এবং দ্রুততর হবে। এবং সেই ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবেন যে এই মানে সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার এবং সরকারকে ক্ষমতায় রেখেই সংবিধান সংশোধন না করে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন গঠন করুক, কমিশন গঠন করুক, সরকার ক্ষমতায় থাকুক এবং সর্বাধুনিক এই প্রযুক্তি ব্যবহার করুক এবং তার অধীনে থেকে আমরা নির্বাচনে যাব। আমি আরেকটা বিষয় সংযুক্ত করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে এই নির্বাচন কমিশনের আর হয়তো বা কিছুদিন মেয়াদ আছে। এই নির্বাচন কমিশন আসলে কতটুকু তাদের ভূমিকা পালন করতে পেরেছে বলে আপনার মনে হয়? আরেকটু বিষয় আমি সংযুক্ত করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রযুক্তি বিষয়টা যেহেতু বারবার আমাদের উঠে আসছে, আপনিও প্রযুক্তি বিষয়ে খুব তৎপর, তো আমাদের যেখানে হাতে হ্যান্ডসেট তারপরে বিভিন্ন কিছু হ্যাক হয়ে যাচ্ছে, কিন্তু তো এই প্রযুক্তি হ্যাক হবে না এরকম কি নিশ্চয়তা আছে? অবশ্যই আছে, এবং যেহেতু অনেক কিছু দুনিয়াতে আবিষ্কৃত হয়েছে যেটা হ্যাক হয় না, সেগুলো আমাদেরকে খুঁজে বের করে আনতে হবে এবং সেগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। নির্বাচন কমিশন বিষয়টা যদি নির্বাচন কমিশনের ব্যাপারটা হচ্ছে যে নির্বাচন কমিশন চেষ্টা করেছে, ব্যর্থতা আছে, সাফল্য আছে, সব মিলিয়ে
আমাদেরকে বিষয়টা দেখতে হবে। আমি তো বারবার বলেছি যে যারা পরাজিত হন তারা বিতর্ক সৃষ্টি করবে নির্বাচন কমিশন নিয়ে, যারা জয়ী হবেন তারা চুপ করে থাকবেন। নির্বাচন কমিশন বিতর্কের উঠতে তখনই উঠতে পারবে যখন প্রক্রিয়া এবং পদ্ধতি এমন পর্যায়ে যাবে যে নির্বাচন নিয়ে বা ভোট নিয়ে বা ভোটের ফলাফল নিয়ে কোন ধরনের প্রশ্ন না থাকে, দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তাহলেই কেবল নির্বাচন কমিশন বিতর্কের উঠতে উঠবে। তাছাড়া আপনি নির্বাচন কমিশন গঠন করলে এই বিতর্ক চলতেই থাকবে, কিন্তু আবার নির্বাচন কমিশন গঠন করতেও হবে। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিগত নির্বাচন কমিশনের ক্ষেত্রেও তাই। অনেক জায়গায় তারা ব্যালটের মাধ্যমে করেছে, অনেক জায়গায় তারা ভোটিং এর মাধ্যমে করেছে, ইভিএম এর মাধ্যমে করেছে। ইভিএম এর মাধ্যমে করে সেটা নিয়েও বিতর্ক হয়েছে, কারণ ইভিএম পদ্ধতি যেটা অ্যাডপ্ট করা হয়েছে সেটা এখনো পর্যন্ত এটা আপনার পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যায় না, যেটা হ্যাক করা যায় না। তাই এটা নিয়ে বিতর্ক হতেই পারে। যে কথাটা বর্তমান নির্বাচন কমিশনের আগের নির্বাচন কমিশনের সময় আমার সাথে যখন বৈঠক হয় তখন আমাকে প্রযুক্তিটা দেখানো হয়েছিল। আমি অনেকগুলি প্রশ্ন তখন করেছিলাম যে এটা হ্যাকিং ফেরানোর জন্য বা এর মধ্যে ফলাফল উল্টাপাল্টা যাতে না হয় সেক্ষেত্রে কি করা যায়। আমার অনেকগুলি প্রশ্ন আমাদের কাছে ছিল। তো সেই প্রশ্নগুলো তখন আমি যথাযথ উত্তর পাইনি। পরবর্তীতে অপেক্ষা করেছি যে প্রযুক্তি ব্যবহার করলে পরে দেখা যাবে কি করা যায়, সেটা সম্পর্কে আমরা মন্তব্য করবো। হ্যাকিং নিয়ে কোনো সমাধান কি আপনাদের ভাবছেন বা এরকম কোনো কিছু এটা বললাম তো, যে মানে যে ব্লকচেইন পদ্ধতি, এটাই তো সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল ইন দ্য ওয়ার্ল্ড, যেটার মাধ্যমে টাকা লেনদেন হয়, বিলিয়ন ডলার লেনদেন হচ্ছে, যেটার মাধ্যমে বিলিয়ন ডলার নির্বাচন হচ্ছে। এবং যুক্তরাজ্যে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্টক এক্সচেঞ্জে রিসেন্টলি একটা এজিএম হয়ে গেল, সেখানে ভোট হয়েছে, সেটাও কিন্তু ভোটিং এর মাধ্যমে এবং এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে, ব্লকচেইনের মাধ্যমে। অতএব এটা এখনো পর্যন্ত আনকোয়েশ্চেনেবল, আনহ্যাকেবল। অতএব আমি মনে করি যে প্রযুক্তি ব্যবহারে এবং দেশ পরিচালনার ধারাবাহিকতা রক্ষা করে সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে আমরা নির্বাচনকে বিতর্কে উঠে নিতে পারি। আর আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে দেশের স্থিতিশীলতা রক্ষা করা। আমি আগেই বলেছি যে দেশের ভবিষ্যৎ নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের বিশাল জনশক্তি নিয়ে আমরা বসে আছি, সারা দেশে আমাদের ইউনিট আছে, আমাদের 24টা সহযোগী সংগঠন আছে, ওমেন্স ফ্রন্ট আছে, আমাদের কি বলে নন মুসলিম ফ্রন্টস আছে, 24টা সহযোগী সংগঠন তৃণমূল পর্যায় পর্যন্ত। কিন্তু আমরা এমন কোন কাজের মধ্যে যাইনি যাতে হানাহানি হতে পারে, কারণ আমরা দেশের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়েছি, সবসময় ধৈর্য ধরেছি। আমরা ইচ্ছে করলে তো একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারতাম, আমরা বিক্ষোভ করতে পারতাম, আমরা অবরোধ করতে পারতাম, আমরা হরতাল দিতে পারতাম, আমরা অনেক কিছু করতে পারতাম, এবং তাতে ন্যাশনাল নিউজে আপনাদের মিডিয়ায় আমরা প্রতিদিন খবরে থাকতে পারতাম এবং গুরুত্বপূর্ণ অবস্থায় আসতে পারতাম। কিন্তু যে প্রক্রিয়াতে আসতে হতো সেই প্রক্রিয়াটা আমাদের আদর্শের সাথে সাংঘর্ষিক বিধায় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। তার মূল প্রতিপাদ্য বিষয় এখানে এটাই, সেটা হচ্ছে দেশের বৃহত্তর স্বার্থ। অনুগ্রহ করে দেশের বৃহত্তর স্বার্থ আমরা যারা সবাই বিবেচনায় নেই এবং ভবিষ্যতের কথা চিন্তা করি। এটা হাস্যরসের বিষয় নয়, আমাদের অস্তিত্বের বিষয়, আমাদের জীবন মরণের বিষয়, আমাদের অস্তিত্বের বিষয়, আমার ভিত্তিভূমি জোরদার করার বিষয় এবং ভবিষ্যৎ বাংলাদেশকে সকল প্রকার সমস্যা থেকে মুক্ত রেখে বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিস্থাপন করা, এই বিষয়, সেই বিষয়টা আমাদের গুরুত্বের সাথে দেখা উচিত।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। আমি আমার কৃতজ্ঞতা আপনারা সবাইকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় চাইবো, প্লিজ 5 মিনিট। অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা হেড অফ নিউজ, অ্যাসাইনমেন্ট এডিটর, চিফ রিপোর্টার এবং বার্তা সম্পাদক বৃন্দ, যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আপনাদের অব্যাহত সহযোগিতা এবং সমর্থন আমরা সবসময় চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি আরো বেশি কৃতজ্ঞ হব ভবিষ্যতে, আমি যদি প্রেস কনফারেন্স রাখি পার্টি অফিসে, তাহলে আপনারা অনুগ্রহ করে উপস্থিত হবেন, তাহলে অনেক বেশি কৃতজ্ঞ হব আপনাদের কাছে। ভবিষ্যতে থ্যাংক ইউ, শুক্রিয়া। ভবিষ্যতে সময়টা মেনটেন ইনশাআল্লাহ।